তো ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে তোমাদের এবিটিএ ফিজিক্যাল সায়েন্স 360 নম্বর এবং 384 নম্বর পেজের আমরা সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ সমাধান করব। তো চ্যানেলে যারা যারা নতুন আসছো তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেন ভৌত বিজ্ঞান শুধুমাত্র অ্যান্সার দেখে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। তোমাদেরকে ভৌত বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে কোশ্চেনগুলো এমসিকিউ হোক বা এসএকিউ হোক বা লং কোশ্চেন হোক কীভাবে হচ্ছে পুরো সম্পূর্ণ ডিটেল সলিউশন তোমরা দেখবে, তবে তোমাদের ভৌত বিজ্ঞানে তোমরা 90+ অ্যান্সার করতে পারবে। বোঝা গেছে? অন্যান্য চ্যানেলের মতো শুধু সাজেশান দিয়ে ভৌত বিজ্ঞান শেষ করা যায় না। ভৌত বিজ্ঞান শেষ করতে হলে তাকে কনসেপ্ট নিয়ে বুঝতে হবে, কিভাবে হচ্ছে জানতে হবে, যাতে করে একটা কোশ্চেন থেকে তোমরা অন্য কোশ্চেন ভালোভাবে অ্যান্সার করতে পারো। তো আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে সেই ভৌত বিজ্ঞানের কনসেপ্টটা সহজ করে বুঝিয়ে দেওয়া এবং প্রতিটা ভিডিও যাতে তোমাদের কোনো কাজে লাগে তার জন্য তোমাদের এক স্টেপ এগিয়ে দেওয়া। তো বোঝা গেছে? তো আমি এর আগে বহু এবিটিএফ এর সমাধান করে দিয়েছি। যারা যারা চ্যানেল নতুন এসেছে এবং সেগুলো যারা দেখোনি, দেখবে এই যে ওপরে একটা আই বাটনে তোমাদের 2025 সালের প্লেলিস্ট আসছে, সেই প্লেলিস্টে গিয়ে ক্লিক করে বাকি ভিডিওগুলো তোমরা দেখতে পারো, বা আমি ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই ডেসক্রিপশানের লিঙ্ক দেখেও তোমরা সমাধানগুলো দেখে নিতে পারো। তো আজকের আমাদের টপিক হচ্ছে 360 এবং 384 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান। তো এই সমাধানগুলো আমি তোমাদেরকে বলবো, শুধু স্ক্রিনশট নিয়ে কোনো লাভ হবে না। তোমরা আমার কথাগুলো সম্পূর্ণ শুনবে, কিভাবে অ্যান্সার হচ্ছে সেগুলো করার চেষ্টা করবে, তবেই ভৌত বিজ্ঞানে ভালো রেজাল্ট হবে। তো দেখো, প্রথম যে পেজটা 360 নম্বর পেজ, সেই 360 নম্বর পেজের প্রথম এমসিকিউ আছে, বায়ুমণ্ডলে কোন স্তর জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করে? তো যেখানে আমরা বসবাস করি সেই টপোস্ফিয়ার হবে অ্যান্সার। দুয়ের কোশ্চেনটা বলছে এসটিপিতে 112 ml অক্সিজেন গ্যাসকে তরলে পরিণত করতে তার ভর কত হবে? তো দেখো, এসটিপিতে এই ভর নির্ণয় করতে হলে আগে আমাদের এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন জানতে হবে। তো 1.2 এর যে অ্যান্সার আমি এইদিকে করে দিচ্ছি, দেখো এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। সেটা তোমরা সবাই জানো, এসটিপিতে 22.4 লিটার আয়তন হয়। তো এই লিটারটাকে আমরা যদি এমএল এ পরিণত করি, 22.4 এর সাথে আমাদেরকে হাজার কী করতে হবে? গুণ করতে হবে, তবে এত এমএল হবে। তো আমরা কি বলতে পারি? দেখো, অক্সিজেনের যে আণবিক গুরুত্ব, অক্সিজেন আণবিক গুরুত্ব হচ্ছে 32, 16 দুগুণে 32। তাহলে এই যে 22.4 ইন্টু হাজার, এত এমএল অক্সিজেন গ্যাসের ভর কত? অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে তার আণবিক গুরুত্বের সমান 32 গ্রাম। তাহলে 1 ml O2 এর ভর কত হয়ে যাবে? 1 ml O2 ভর হয়ে যাবে 32/22.4 ইন্টু হাজার। মাথায় ঢুকেছে? এত গ্রাম। এবার যেহেতু তোমাদের কোশ্চেনে কত দিয়েছে? 112 ml, তাহলে আমরা এখানে বসিয়েছি 112 ml O2 এর কত তোমাদের ভর হয়ে যাবে? দেখো, ওপরে হয়ে যাবে 32, নিচে হয়ে যাবে তোমাদের 22.4 ইন্টু হাজার, তার সাথে কত গুণ হয়ে যাবে? 112। তো যদি আমরা এটা কাটাকাটি করি, এখানে 22.4 দশমিক তুলে দিয়ে নিচে একটা 10 নামিয়ে দিলাম। 112 দুগুণে 224, 2 দিয়ে কাটলে 2 16 32, এবং এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে 16-র নিচে আমাদের 100 হয়ে যাবে। তো এটা মানে হচ্ছে 0.16 গ্রাম। তাহলে সঠিক অ্যান্সার যেটা আমাদের হয়ে যাবে 0.16 গ্রাম। কোন অপশানটা সঠিক হয়ে যাবে? অপশান তোমাদের সঠিক হয়ে যাবে অপশান ডি। আচ্ছা, নেক্সট 3 নম্বরের প্রশ্ন, একটি মৌলিক গ্যাসের অণু 3টি পরমাণু দ্বারা গঠিত। আমরা 3টি পরমাণু দ্বারা গঠিত, গ্যাসটির বাষ্প ঘনত্ব 24। বাষ্প ঘনত্ব যদি 24 হয়, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 24 দুগুণে কত হবে? 48। আণবিক গুরুত্ব হয়ে যাবে 48। এটা কত অ্যান্সার? 1.3। 1.3টা দিয়ে আমরা সমাধান করি, দেখো এখানে 1.3, তার আণবিক গুরুত্ব হয়ে যাবে 24 গুণিত 2, তাহলে কত হয়ে যাবে? 48। আচ্ছা, এবার যেহেতু এই যে পরমাণুটা 3টি পরমাণু দ্বারা গঠিত, তাহলে তার পারমাণবিক ভর কত হয়ে যাবে? তাহলে পারমাণবিক ভর হয়ে যাবে, একে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। পারমাণবিক ভর তোমার হয়ে যাবে 48 আপন কত? 3। তাহলে কত? 3 16 48। তাহলে সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে আমাদের অপশান ডি, 16 হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট 4এরটা, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা বিটা গামার মান কত? তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, দেখো 1.4 যদি সমাধান করি, আলফা ইকুয়াল টু বিটা আপন 2 ইকুয়াল টু গামা আপন 3। তাহলে আলফা ইজ টু বিটা ইজ টু গামা এর মান কত হয়ে যাবে? আলফাকে আমরা আলফাই রেখে দেবো। আচ্ছা, বিটা সমান কত হবে? কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 2 আলফা। আর গামা সমান কত হয়ে যাবে? গামা সমান হয়ে যাবে 3 আলফা। তাহলে এখানে অ্যান্সার যাবে 1:2, 2:3।
তাহলে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কীভাবে হচ্ছে জিনিসগুলো সেগুলো বুঝতে হবে, নাহলে তোমরা ভৌত বিজ্ঞানে অ্যান্সার করতে পারবে না। 1.5 জল, সালফিউরিক অ্যাসিড, কাঁচ এবং কার্বন ডাইঅক্সাইডের প্রতিসারাঙ্ক দেওয়া আছে এত। তো যার প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি কার? কার্বন ডাই সালফাইডের। তাহলে কোনটিতে আলোর বেগ সবচেয়ে কম হবে? তো যার মাধ্যমে প্রতিসারাঙ্ক বেশি সেখানে আলোর বেগ কী হয়? সবচেয়ে কম হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কার্বন ডাই অক্সাইড। এখানে সালফাইড দেওয়া আছে, এখানে অক্সাইড দেওয়া আছে, তো এইটা কেটে এখানে অক্সাইড করে দাও, এটা কেটে অক্সাইড করে দাও, বোঝা গেছে? তাহলে কার্বন ডাই অক্সাইডে কী হয়ে যাবে? প্রতিসারাঙ্কটা আলোর সবচেয়ে বেগটা কী হয়ে যাবে? কম হয়ে যাবে। আচ্ছা নেক্সট, তারপরে 1.6-এর কোশ্চেনটা তোমাদের ইনকমপ্লিট কোশ্চেন দিয়েছে। 1.6-এরটা বলেছে 1 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে? তো এখানে প্রশ্নটা ইনকমপ্লিট প্রশ্ন, সেই জন্য এটা আমরা বাদ দিয়ে দিলাম, কারণ কোনো বস্তুর দূরত্ব দেওয়া নেই, প্রতিবিম্বের দূরত্ব দেওয়া নেই, বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন 1.7, একটি পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আমরা উভয়ই যদি দ্বিগুণ করি তাহলে পরিবাহীর রোধ প্রাথমিকের কি হবে? তো 1.7-এরটা দেখো কি কি দ্বিগুণ করেছে। দৈর্ঘ্য এল ড্যাশটা যদি এটাও দ্বিগুণ করেছে, আর আর ড্যাশ মানে ব্যাসার্ধ এটাও হচ্ছে দ্বিগুণ করেছে, আগে যা ছিল তার দ্বিগুণ। আচ্ছা রোধের ফর্মুলা কি জানি? আর ইকুয়াল টু রো ইন্টু এল আপন এ। আচ্ছা এটাকে যদি চেঞ্জ করি, রো এল আপন এটাকে লিখতে পারি আমরা পাই আর স্কোয়ার। যেহেতু দেখো তারটার এরকম প্রস্থের ক্ষেত্রফলটা কী হয়? বৃত্তাকার হয় এই জায়গাটা, সেই জন্য এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আরটা ইকুয়াল টু হয়ে যাবে রো এল আপন পাই আর স্কোয়ার, এটা হচ্ছে লাস্ট আমাদের অ্যান্সার। কিন্তু এখান থেকে যে নতুন আর ড্যাশের মানটা বেরিয়েছে, সেই নতুন আর ড্যাশটা হয়ে যাবে, রোটা একই থাকবে যেহেতু উপাদানটা একই, রোধাঙ্কটা একই থাকবে। এল এর জায়গাতে আমরা এল ড্যাশ লিখবো, পাই আর এর জায়গাতে লিখবো আর ড্যাশের হোল স্কোয়ার। তো এবার দেখো এটাকে যদি সিম্পলি চেঞ্জ করি, রো এল ড্যাশের মান হয়ে যাবে 2L পাই, আর আর ড্যাশের মানটা হয়ে যাবে 2R তার হোল স্কোয়ার। তাহলে এটা চেঞ্জ করলে হয়ে যাবে নিচে 4, তাহলে ওপরে রো এল আপন হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এটা কত হয়ে যাবে? কাটাকাটি করলে লাস্ট অব দি অ্যান্সার হয়ে যাবে আমাদের 2 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর ড্যাশ ইকুয়াল টু দেখো রো এল বাই পাই আর স্কোয়ার, এর জায়গাতে আমরা বসিয়ে দেবো আর, তাহলে আর আপন 2 কত হয়ে যাবে? ফাইনালি আমাদের অ্যান্সার হয়ে যাবে আর আপন 2। তার মানে কী হয়ে যাবে? এখানে অর্ধেক হয়ে যাবে। রোধটা কী হয়ে যাবে? অপশান এটা সঠিক অ্যান্সার। রোধটা কী হয়ে যাবে? রোধটা হয়ে যাবে অর্ধেক। আচ্ছা নেক্সট প্রশ্ন 1.8। 1.8-এর প্রশ্নটা কী বলেছে? 220 ভোল্ট 40 ওয়াট বাতির রোধ কত হবে? তো 1.8-এরটা আমি এই সাইডে করে দিচ্ছি, দেখো পি ইকুয়াল টু আমরা লিখি ভি স্কোয়ার আপন হচ্ছে রেজিস্ট্যান্স আর। তাহলে এখানে রোধ জানতে চাইছে আর ইকুয়াল টু ভি স্কোয়ার আপন পি, মানে হচ্ছে পিটাকে আমরা ক্ষমতা দিয়ে লিখি ভি স্কোয়ার, ভোল্টেজ 220, তাহলে 220 আমরা দুবার গুণ করব, আর পি এর মান বসাবো 40 ওয়াট, তাহলে এত ওহম। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, 4 5 20 22, 4 5 55 এবং 22, এই দুটো গুণ করো, গুণ করলে যেটা অ্যান্সার পাবে সেটা হচ্ছে 1210 ওহম। তাহলে এটা কত হয়ে যাবে? 1210 ওহম, বোঝা গেছে? দেখো এখানে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি, 55 আর 22, 5 10 শূন্য, হাতে 1, 10 11, ইন্টু 2 5 10 শূন্য, 5 10 শূন্য, হাতে থাকে 1, 5 10 11, 0 1 2 1, তাহলে 1210 ওহম, বোঝা গেছে? তাহলে আমাদের যে ফাইনাল যে অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সার হয়ে গেল 1210 ওহম। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে 9টা, নিউটন প্রোটনে পরিণত যদি হয় তাহলে অপর কোন কণাটি নির্গত হবে? অপর যে কণাটি নির্গত হবে সেটা হচ্ছে ইলেকট্রন। তো তোমরা ইলেকট্রনের সাথে এটাও জেনে রাখো, নিউটন যখন একটা প্রোটনে চেঞ্জ হয় সেটা একটা ইলেকট্রনও উৎপন্ন করে, এবং অ্যান্টি নিউট্রিনো, এটার নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, বোঝা গেছে? অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন হয়। তো অনেক সময় প্রশ্ন তোমাদের ইলেকট্রন না দিয়ে অ্যান্টি নিউট্রিনো অপশানে থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কী কী অ্যান্সার হয়ে যাবে? ইলেকট্রনও হয়ে যাবে, অ্যান্টি নিউট্রিনো হয়ে যাবে। আচ্ছা নেক্সট 1.110, 10-এর কোশ্চেনটা কী দিয়েছে? নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? তো জিঙ্ক হচ্ছে সন্ধিগত মৌল নয়। নিচের কোনটির ক্ষেত্রে সংকেত ওজন কথাটি প্রযোজ্য? তো আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি প্রযোজ্য। তো এখানে আয়নীয় যৌগ যেটা হচ্ছে সেটা লিথিয়াম হাইড্রাইডই একমাত্র আয়নীয় যৌগ। আচ্ছা বিশুদ্ধ কপার তড়িৎদ্বার ব্যবহার করলে অম্লায়িত CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দ্রবণে ক্যাথোডে কপারের পরিমাণ, বৃদ্ধি পাবে। এই যদি ক্যাথোড আর এই যদি অ্যানোড হয়, এটা ক্যাথোড আর এইটা যদি অ্যানোড হয়, অ্যানোডটা সবসময় ক্ষয়তে থাকে এবং ক্যাথোডটা ক্ষয়ে ক্ষয়ে ক্যাথোডে জমা হতে থাকে। ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হয় এবং অ্যানোডটা কী হয়ে যায়?
অ্যানোডটা আস্তে আস্তে হালকা হয়ে যায় বা সরু হয়ে যায়। মনে থাকবে ক্যাথোডের কপারের পরিমাণ বৃদ্ধি পাবে। নেক্সট K2Cr2O7 দ্রবণ H2S গ্যাস পাঠালে অন্তিম বর্ণ কী হয়ে যাবে? সবুজ হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তো এটা সঠিক আনসার জিঙ্কের আকরিক। ZnCO3 হচ্ছে ক্যালামাইন। 15টা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তাহলে এখানে 3 কার্বন মানে C3 যদি বসাই, H কত হয়ে যাবে? 2 × 3 - 2। তাহলে এখানে হয়ে যাবে C3 3 দুগুণে 6 H4 C3H4। তাহলে এখান থেকে যদি আমরা অ্যালকাইনের সংকেত C3H4 করি, কত বন্ধন বলেছে? টোটাল সমযোজী বন্ধন। ধরো একটা কার্বন, এর সাথে নর্মালি আমরা যদি একটা C দিই, তাহলে এখানে H4 আছে, তাহলে এখানে আমরা H3 বসিয়ে দিলাম এবং এখানে একটা কার্বনের যোজ্যতা, এইখানে একটা H বসিয়ে দিলাম। তাহলে দেখো টোটাল যোজ্যতা বুঝে গেছে, তাহলে প্রত্যেকটা কার্বনের যোজ্যতা 4 হয়ে গেছে। তাহলে টোটাল সমযোজী বন্ধনের সংখ্যা কটি হয়ে যাবে এখানে? এইখানে 3, এখানে দেখো এইখানে হচ্ছে একটা, পুরো তোমাদেরকে এঁকে দেখিয়ে দিই। দেখো সিম্পল বন্ড H, এখানে ডাবল ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H এবং ওপরে একটা H। তাহলে টোটাল কটা বন্ধন হলো? 1 2 3 4, 4 3 7 1 8টা। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 8। অর্থাৎ অপশান এ এটা সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, বিভাগ আমাদের ক্ষয়ের কোশ্চেনটা দিয়েছে। সুপারসনিক প্লেন থেকে কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি করে? তো নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড অনেক যৌগ হয়, তো তার মধ্যে আমরা সেই জন্য সিম্পল যে ইকুয়েশনটা লিখতে পারি, এখানে দেখো নাইট্রোজেন অক্সাইড বলে NO লিখে দেবো, NONX। এক্সের মানে এক্স হচ্ছে 1 হতে পারে, এক্স হচ্ছে 2 হতে পারে, এক্স কত হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে। 1 হলে কত হবে? NO, 2 হলে কত হবে? NO2। তাহলে সুপারসনিক প্লেন থেকে কোন গ্যাস? নাইট্রোজেন অক্সাইড গ্যাস ওজোন স্তর ধ্বংস করতে দায়ী। আচ্ছা, 2.2 এর কোশ্চেনটা কী বলছে? সহনশীল বিকাশের মূল শর্তটি হলো পরিবেশের উপর ন্যূনতম হস্তক্ষেপ, মানে পরিবেশকে যতটা কম পরিমাণ ক্ষতি করা যাবে ততই ভালো। তো এটা সঠিক অ্যান্সার। এমন একটি শক্তি উৎসের নাম লেখো যা প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবে সূর্য থেকে আসে না। তো এটা হচ্ছে পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পারমাণবিক শক্তি। আচ্ছা, নেক্সট 2.3, এই গ্যাসের x2 লিটার আয়তন অণুর সংখ্যা n হলে একই চাপ ও উষ্ণতায় বি গ্যাসে 2.3টা আমি এই সাইডে করে দিচ্ছি, দেখো 2.3। আচ্ছা, x/2 লিটারে অণুর সংখ্যা কটি? nটি। এবং একই চাপ উষ্ণতায় বি, তার মানে x/2 লিটারে x/2 লিটারে এতেও যা অণুসংখ্যা থাকবে, বি এতেও তাই অণুসংখ্যা থাকবে। তার মানে বি এতেও n সংখ্যক অণু থাকবে। তার মানে x/2 লিটারে বিতে বিতে অণু কতগুলো আছে? nটি। বিতে অণু কতগুলো আছে? nটি। 1 লিটারে বিতে অণু আছে n/x/2 এতটি। এবং কত কোশ্চেন চেয়েছে এখানে? x/3 লিটারে। তাহলে এবার x/3 লিটারে বিয়েতে অণু থাকবে কত? n/x/2, ওপরে ইন্টু গুণ হয়ে যাবে x/3। তাহলে x কেটে গেলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2n, 2টা ওপরে উঠে যাবে, নিচে 3। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2n/3। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2n/3। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট তার পরবর্তী প্রশ্ন, পেজটা ক্লিয়ার করে দিচ্ছি। তার পরবর্তী প্রশ্ন কি বলছে? 2.4, WM রাশিটি এম এর একক কি? তো এম এর একক বারবার হয়েছে, এই কোশ্চেনটা বারবার হয়েছে। W/M, ডব্লুটা হচ্ছে গ্রাম আর এমটা হচ্ছে এমই রেখে দিলাম। এই W/M রাশিটা কার সাথে সমান? মোলের সাথে সমান। কেন এই রাশিটা PV = আমরা কি NRT লিখি। তাহলে এম এর একক হয়ে যাবে গ্রাম আর মোল ইনভার্স, গ্রাম মোল ইনভার্স, এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, 2.5, একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে? তো এটা কত দাগের কোশ্চেন? 2.5। তো ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α/F = 5/9 আলফা/সি। তাহলে α/সি যেটা দেওয়া আছে এটার সাথে 5/9 গুণ যদি করে দিই, তাহলে 5/9 × 18 × 10⁻⁻6 এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে যদি কাটাকাটি করি 9 দুগুণে 18, তাহলে 5 দুগুণে 10 × 10⁻6 এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বোঝা গেছে? তাহলে শুধু 5-এর 9 থেকে গুণ করে দিতে হবে। α/সি যেটা আছে সেটার সাথে যদি আমরা 5-এর 9 গুণ করে দিই, তাহলে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে? আমাদের নেক্সট প্রশ্ন আছে তাপ পরিবাহিতাঙ্কের SI একক। তো তাপ পরিবাহিতাঙ্কের SI একক হয়ে যাবে, দেখো
ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। আচ্ছা নেক্সট, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? তো এটা হয়ে যাবে অবতল দর্পণ। কী দর্পণ? অবতল দর্পণ ব্যবহার করে। দন্ত চিকিৎসকরা কী দর্পণ ব্যবহার করে? অবতল দর্পণ। আচ্ছা নেক্সট 2.7, বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সকে ব্যবহার করতে হলে বস্তুর অবস্থান কোথায় হবে? তো বস্তুর অবস্থান 2.7টা ফোকাস এবং মেরুর মাঝখানে। তো 2.7 এইদিকে আমি অ্যান্সার করালাম। 2.7 বস্তুর অবস্থান হবে, বস্তুর অবস্থান এটা হবে ফোকাস ও মেরু, বা ফোকাস মেরু বলা ভুল, এখানে আমি ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে, আলোক কেন্দ্রের মাঝে, বোঝা গেছে? ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন 2.8 কোশ্চেনটা কী বলেছে? 3 ওহম, 4 ওহম, 5 ওহম তিনটে রোধকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি তাহলে সবার ক্ষেত্রে কী হবে? ভোল্টেজ একই থাকবে। ভোল্টেজ একই থাকলে এবং সর্বোচ্চ সর্বনিম্ন তড়িৎ প্রবাহ কার মধ্যে দিয়ে হবে? তো মুখে মুখে অ্যান্সার হবে, যার রোধ কম তাতে বেশি প্রবাহ যাবে। তাহলে 3 ওহমের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ যাবে, সর্বোচ্চ প্রবাহ যাবে। আর হচ্ছে 5 ওহমের মধ্য দিয়ে সর্বনিম্ন প্রবাহ যাবে, সর্বনিম্ন প্রবাহ যাবে। যেহেতু সমান্তরালে কি সমান হয়? ভোল্টেজটা সমান হয়, সুতরাং যার রোধ হচ্ছে কম তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে। কারণ কি এখানে হচ্ছে ভি ইকুয়াল টু যদি আইআর হয় তাহলে এখানে আই ইকুয়াল টু হয়ে যাবে ভি আপন আর। তার মানে যার রেজিস্ট্যান্সটা বড়, রেজিস্ট্যান্স যদি বড় হয় তার মধ্যে দিয়ে কারেন্টটা কী যাবে? কারেন্টটা কম যাবে। আচ্ছা তারপরে 2.9-এর প্রশ্ন। 2.9-এর প্রশ্ন কী বলছে? 1 কুলম আধানে কতগুলো ইলেকট্রন আছে? তো 2.9 এটাও খুব ইজি অঙ্ক। তো আধানের কোয়ান্টাইজেশান থেকে 2.9 আধানের কোয়ান্টাইজেশান কী বলছে? কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। তাহলে কতগুলি ইলেকট্রনের সংখ্যা জানতে দিয়েছে, তার মানে এন এর মান জানতে দিয়েছে, এন ইকুয়াল টু কিউ আপন ই। তাহলে কিউ এর মান 1 কুলম বসিয়ে দিচ্ছি, আর ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 এতটি। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো 1কে যদি আমরা 1.6 দিয়ে ভাগ করি তাহলে যে অ্যান্সারটা পাবে 1/1.6, তাহলে 0.625। তাহলে এখান থেকে যে অ্যান্সারটা হয়ে যাবে এটা হয়ে যাবে 0.625 ইন্টু 10⁻⁻19টা উপরে উঠে গেলে 10⁻19, এত হয়ে যাবে অ্যান্সার, মানে এতটি ইলেকট্রনের সমান। বোঝা গেছে? আচ্ছা নেক্সট তারপরে কি বলছে? 2.10 কোনো তেজস্ক্রিয় রশ্মির আয়নন ক্ষমতা সর্বাধিক? তো আলফা কণার, এটা আলফা রশ্মি হয়ে যাবে, এটা হয়ে যাবে আলফা রশ্মি, আলফা রশ্মি। আচ্ছা নেক্সট তারপরে অথবারটা, অথবারটা কি বলছে? অথবারটা বলছে যে এই যে মৌলটা আছে 92X234 থেকে 3টি বিটা নির্গত হয়েছে। তাহলে বিটা নির্গত হলে আমরা কী জানি? এই যে প্রোটন সংখ্যাটা 1 একক বেড়ে যায়। তাহলে 3টে বেরোলে 3 একক বেড়ে যাবে। তাহলে 92 + 3 হয়ে যাবে 92 + 3, তাহলে কত হয়ে যাবে? 95। কত হয়ে যাবে? 95। আচ্ছা এরপর আমাদের ম্যাচিং করতে হবে 17 নম্বর শ্রেণীর যে মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা সর্বাধিক। ম্যাচিংয়ে কী বলছে? 17 নম্বর শ্রেণীর মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা সর্বাধিক, এটা হয়ে যাবে তোমাদের ফ্লুরিন হয়ে যাবে। আচ্ছা নেক্সট এটি ক্ষারীয় মৃত্তিকা মৌল কী হয়ে যাবে? ম্যাগনেসিয়াম হয়ে যাবে। যে ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় সেটা হয়ে যাবে জিঙ্ক। আর বঞ্চে উপস্থিত আছে কি? বঞ্চে উপস্থিত আছে টিন। আচ্ছা নেক্সট, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে তড়িৎদ্বারের ভর হ্রাস পায়। অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে এখানে কোন তড়িৎদ্বার হবে? এটা হচ্ছে কোন তড়িৎদ্বার, কোন তড়িৎদ্বারের ভর হ্রাস পায়? তো সর্বদা অ্যানোডের ভর হ্রাস পায়, এটা মনে রাখবে, অ্যানোড হ্রাস পায়, অ্যানোডের ভর হ্রাস পায় এবং ক্যাথোড ভারী হয় বা ক্যাথোড মোটা হয়। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে এটা হয়ে যাবে অ্যানোড, এটা হয়ে যাবে অ্যানোড। আচ্ছা নেক্সট, রূপার ওপর সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিলের উপরে কী ব্যবহৃত হয়? এটা কোশ্চেনটা বারবার হয়েছে, এটা আমি হোমওয়ার্ক দিয়েছি তোমাদের, যারা ভিডিও দেখো আমার নিয়মিত তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। আমি দুটো নাম বলে দিচ্ছি, একটা পটাশিয়াম অরোসায়ানাইড আর একটা পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে আমাকে বলবে তোমরা। এই কোশ্চেনটা বহুবার বহু টেস্ট পেপারে পেজে আমি সমাধান করিয়েছি। আচ্ছা নিয়নের সম ইলেকট্রনিক একটি দ্বিযোজী অ্যানায়নের নাম হয়ে যাবে, এটা হয়ে যাবে অক্সিজেন 2-, O2-। সঠিক অ্যান্সার হয়ে যাবে O2-। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে 2.14,
জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়, তাহলে একই চাপ উষ্ণতায় অ্যানোডে কত গ্যাস উৎপন্ন হবে? তো অ্যানোডে সর্বদা ক্যাথোডের অর্ধেক হয়, অ্যানোডে সর্বদা কী হয়? ক্যাথোডের অর্ধেক হয়। তাহলে 2.14 যে সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা হয়ে যাবে 11.2 ভাজিত 2। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে? 2×5=10 আর 2×6=12। তাহলে অ্যানোডে 5.6 লিটার উৎপন্ন হবে। অ্যানোডে কত উৎপন্ন হবে? 5.6 লিটার। তো আচ্ছা, নেক্সট তারপরে প্রশ্নটা কী বলেছে? ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে 2.15-এর প্রশ্ন। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি, তাহলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তো যদি প্রথম দেখো, এটা 2.15 আমি লিখে দিয়েছি, FeCl3। যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি, এখানে অ্যামোনিয়া গ্যাস লিখে দিলাম, এবং তার সাথে যদি একটা জল যোগ করা হয়, তাহলে এখান থেকে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হবে FeNH3O6 Cl3 প্লাস হচ্ছে HCl। এটার নাম হচ্ছে ফেরিক অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই যৌগটা উৎপন্ন হয়, ফেরিক অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যৌগটা উৎপন্ন হবে। বোঝা গেছে? ফেরিক অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে ড্যাশ পূরণ করতে দিয়েছে, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে NaHS উৎপন্ন হবে। তো NaHS এর নাম সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, NaHS এর নাম সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, 2.16 হিমায়ক গ্রুপে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হওয়ার মূল কারণ কি? তো তরল অ্যামোনিয়া ব্যবহৃত হওয়ার মূল কারণ হচ্ছে 1 নম্বর, চাপ প্রয়োগ করলে সহজে তরল হয়ে যায়, আর 2 নম্বর হচ্ছে তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের জন্য উচ্চ লিনতাপ দরকার। কি বললাম? তরল অ্যামোনিয়া বাষ্পীভবনের জন্য উচ্চ লিনতাপ দরকার। এই দুটো কারণে ব্যবহৃত হয়। আচ্ছা, 2.17 অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হবে? তো এটা সঠিক অ্যান্সার যাবে CO2 গ্যাস উৎপন্ন হবে। বোঝা গেছে? আচ্ছা, 2.18-এর প্রশ্ন, C3H6O এই যৌগ বিশিষ্ট সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন যে IUPAC নাম লিখতে হবে। তাহলে এ দিয়ে যে দুটি যৌগ গঠন করা যায়, আমি লিখে দিচ্ছি C3H6O। এ দিয়ে প্রথম যৌগ হয় CH3CH2CHO। আচ্ছা, আর একটা যৌগ হয় CH3COCH3। দুজনেরই আণবিক সংকেত হচ্ছে এটা CH3H6O। তো এটার নাম হচ্ছে, দেখো দুটো কার্বন তিনটে, এটার নাম হচ্ছে প্রোপান্যাল, এটার নাম হচ্ছে প্রোপান্যাল। মাথায় ঢুকেছে? আর এটার নাম হচ্ছে প্রোপানোন, এটার নাম হচ্ছে প্রোপানোন, কিটোন আর একটা অ্যালডিহাইড। আচ্ছা, নেক্সট হচ্ছে মিথক্সি ইথেনের গঠন সংকেত। তো মিথক্সি ইথেনের গঠন সংকেত আমি অথবা অ্যান্সারটা হচ্ছে C2H5OCH3। তাহলে মিথক্সি ইথেনের এটা হচ্ছে গঠন সংকেত। তো এই পেজটা সম্পূর্ণরূপে শেষ হলো। এরপর হচ্ছে আমাদের যে নেক্সট পেজ, আমাদের 384 নম্বর পেজ। তো 384 নম্বর পেজের প্রথম প্রশ্নটা কি বলেছে? প্রথম প্রশ্নটা বলছে, 1 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় সেটা হচ্ছে ওজোনোস্ফিয়ার। 1.2 উত্তপ্ত করলে আবদ্ধ গ্যাসের কি বাড়বে? চাপ বাড়ে। আচ্ছা, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 67.2 লিটার, তাহলে এই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত হবে? আচ্ছা, এসটিপি বলে দিয়েছে, তো তাহলে প্রথমে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 1.3টা আমি এখানে করে দিচ্ছি। তাহলে আণবিক গুরুত্ব কত হবে? আণবিক গুরুত্ব হবে 14, যেহেতু 7-এর দ্বিগুণ মানে কত হয়ে যাবে? 14। আচ্ছা, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন এত। আচ্ছা, আমরা কি বলছি? তাহলে এসটিপিতে কী হয়? এসটিপিতে হয় 22.4 লিটারের ভর কত হবে? এখানে 14 গ্রাম হয়ে যাবে। তাহলে 1 লিটারের ভর কত হয়ে যাবে? 14/22.4 এত গ্রাম। এবার এখানে যে কোশ্চেনটা দিয়েছে কত লিটার বলেছে? 67.2 লিটার। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে 67.2 লিটার এর ভর কত হয়ে যাবে? 14/22.4 ইন্টু 67.2 এত গ্রাম। যদি আমরা কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে 22 পয়েন্ট, এখানে 3 দিয়ে কাটাকাটি হবে, 3×14=42 গ্রাম। দেখো, ভৌত বিজ্ঞান সর্বদা বুঝতে হবে, না হলে তোমরা অ্যান্সার করতে পারবে না মুখস্থ করে সব কিছু হয়ে যাবে, শুধু ভৌত বিজ্ঞান হবে না, অঙ্কও তোমার হবে না। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 42 গ্রাম। নেক্সট, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে কার ওপর? শুধুমাত্র উষ্ণতার এককের ওপর নির্ভর করে। আচ্ছা, তারপরে প্রশ্ন 1.5-এরটা, ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে যদি আমরা জলে নিমজ্জিত করি, দেখো অবতল দর্পণ বলেছে, জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কোনোরূপ পরিবর্তন হবে না, তার মানে একই থাকবে, তার মানে এফই থাকবে। বারবার এই কোশ্চেনটা করানো হয়েছে। আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে সাইন আই বাই সাইন আর 1 মিউটো, এটা মানে কার সূত্র? এটা হচ্ছে স্নেলের সূত্র। এটা কার সূত্র?
স্নেলের সূত্র, এটা কি হবে না, প্রযোজ্য হবে না। তো কোন আপাদনের ক্ষেত্রে আমরা জানি লম্ব আপাদন, কোন আপাদনের ক্ষেত্রে লম্ব আপাদন, লম্ব আপাদন মানে কেমন হবে, আলোক রশ্মি এরকমভাবে আসবে। আচ্ছা, আলোক রশ্মি যদি এরকমভাবে আসে, তোমরা জানো এটাও হচ্ছে অভিলম্ব, এরা আমরা অভিলম্ব কেমন করে টানি, তো অভিলম্বও তো আমরা নর্মালি লম্বাভাবে টানি। তার মানে কোণ কত, অভিলম্বের সাথে আপাদিত রশ্মিরা যে কোণ করে সেটাকে আমরা কি বলি, আপাদন কোণ। তাহলে এখানে আপাদন কোণ হচ্ছে 0 ডিগ্রি, আপাদন কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। যদি কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি। অনেকেই ভুল করে 90 করে ফেলবে, কিন্তু 90 হবে না। তাহলে কত ডিগ্রি অ্যান্সার হবে, 0 ডিগ্রি অ্যান্সার হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 1.7, R1 R2 R3-কে সমান্তরাল সঙ্গে যুক্ত করে তুল্য রোধ কত পেয়েছি, আর। তো আমরা সকলেই জানি সমান্তরালে যে তুল্য রোধটা সেটা সবার চেয়ে ছোট হয়। তাহলে 8টা R1-এর চেয়েও ছোট হবে, 8টা R2-র চেয়েও ছোট হবে এবং 8টা R3-র চেয়েও ছোট হবে। তার মানে কোন অ্যান্সারটা সঠিক হবে, অপশান বি হয়ে যাবে সঠিক। আচ্ছা, 1.8-এর প্রশ্নটা কি বলেছে, 1.8-এর প্রশ্নটা একই প্রশ্ন বারবার দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের। তো 1.8 আমাদের জানতে চাই রোধের মান জানতে চাইছে। তো রোধ ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার আপন পি। তো এখানে ভি স্কোয়ার মানে কি 220 ইন্টু হচ্ছে 220, আর পাওয়ার ক্ষমতার মান হচ্ছে 100 ওয়াট, 100 একটা শূন্য একটা শূন্য, তাহলে 22 গুণ করলে আমরা পেয়ে যাব 484 ওহম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, 484 ওহম। আচ্ছা, এটি বিটা কণার ভর, একটি ইলেকট্রনের ভরের কী হয়, সমান। বিটা কণার চিহ্নটাও তোমরা জেনে রাখো, -1ই 0, বিটা কণার ভর ইলেকট্রনে কী হয়, সমান হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তাদের ভিডিওটা ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আলাদা ভিডিও করার জন্য। বোঝা গেছে? তো কিছুদিনের মধ্যে এইচএস উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এর এবিটিএ সলিউশন বেরিয়ে যাবে। তো ক্লাস 12-এরও ভিডিও আসতে চলেছে। তার জন্য অবশ্যই তোমাদের দাদা দিদিকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো, চ্যানেলটিকে লাইক করে রাখো। দেখো, আচ্ছা, নেক্সট দেখো 1.10-এর যে প্রশ্নটা বলছে, কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম। তো লিথিয়ামের হচ্ছে বিজারণ ক্ষমতা সবচেয়ে কম। আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান। তো এটা সবাই জানো, হাইড্রোজেন ক্লোরাইড HCl এর মধ্যে যে সমযোজী বন্ধন বর্তমান। আচ্ছা, নেক্সট হচ্ছে কপার তড়িৎ বিশোধনে অ্যানোডে বিক্রিয়াটা কি হয়। তো অ্যানোডে বিক্রিয়ার ক্ষেত্রে অ্যানোড সর্বদা ইলেকট্রন ছেড়ে দেয়, অ্যানোড কি হয়, ইলেকট্রন ছেড়ে দেয়। তার মানে হবে Cu থেকে Cu প্লাস, ইলেকট্রন ছেড়ে দিলে ক্যাটায়নে পরিণত হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট 13টা, বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা আছে 14 প্রশ্নটা কি বলছে, থার্মির মিশ্রণটি কি। তো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট 15টা, অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসির নাম কি, ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, নেক্সট এবার 2.1-এ চলে যাবো আমরা। 2.1 কি বলছে, 2.1 বলছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম। তো এটা হয়ে যাবে মিথেন, এটা হয়ে যাবে মিথেন, CH4। এমন একটি শক্তির নাম লেখো যা প্রত্যক্ষ পরোক্ষভাবে সূর্য থেকে আসে না, এইমাত্র করে নেওয়া হলো পারমাণবিক শক্তি। কি শক্তি, পারমাণবিক শক্তি। তো এটা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে না। আচ্ছা, অথবা একটা বায়ুমণ্ডলে কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি। তো এটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ারে, এটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ার, মানে যে স্তরে আমরা বসবাস করি, ট্রপোস্ফিয়ার। এইখানেই তোমরা মেঘ বৃষ্টি সমস্ত কিছু দেখতে হবে, এটাকেই ক্ষুদ্রমণ্ডল বলা হয়। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে। তো এটা হয়ে যাবে 0 কেলভিন উষ্ণতায়। কোন কেলভিন উষ্ণতায়, 0 কেলভিন। দেখো বড় হাতের টি আছে মানে কেলভিনে উষ্ণতাটা দেওয়া আছে, তো সঠিক অ্যান্সার হবে 0 কেলভিন উষ্ণতা। আচ্ছা, 2.4 কোশ্চেন কি বলেছে, 2.4 বলছে 1 মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশির মান কত, SI এককে মান কত। তো আমরা কি জানি, PV ইকুয়াল টু RT। যদি N এর মান কত বলে দিয়েছে, 1 মোল, N এর মান কত মোল বলে দিয়েছে, 1 মোল। তাহলে এখান থেকে PV/T এর মানটা কত পাচ্ছি, আর। তাহলে SI এককের মান কত, 0.082 লিটার অ্যাটমসফিয়ারে যে মানটা আছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, 0.082। যে আমাদের যে প্রশ্নটা অথবাটা কি বলছে, কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এত হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে। তো আমরা কি জানি, আলফা ইকাল টু বিটা আপন 2। তাহলে আমাদের কি জানতে চাইছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফার মান বিটার মানটা দিয়ে আমাদের ভাগ করে দিলে হয়ে যাবে 2 × 10⁻⁵কে আমরা 2 দিয়ে দিয়ে ভাগ করে দিই, এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, 2 কেটে গেলে তাহলে অ্যান্সার হয়ে যাবে 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটাই হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, তারপর 2.6 রৈখিক বিবর্ধন একক কি। তো রৈখিক বিবর্ধনে কোনো একক নেই, তাহলে এখানে 2.6-এর যে অ্যান্সারটা হয়ে যাবে, বিবর্ধনের একক কি। তো একক বিহীন, একক হচ্ছে বিহীন, মানে কোনো একক নেই। যেহেতু আমরা রৈখিক বিবর্ধন কি জানি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য।
দুজনের অনুপাত, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য দুজনের অনুপাত, সেই জন্য হচ্ছে এর কোনো ইউনিট নেই। আচ্ছা, তারপরে প্রশ্ন 2.7, একটি কাঁচের দণ্ডকে গ্লিসারিনে ডোবালে সেটা অদৃশ্য হয়ে যায় কেন? কারণ উভয়ের প্রতিসরাঙ্ক প্রায় সমান। কারণ হচ্ছে কারণ উভয়ের প্রতিসরাঙ্ক কারণ হচ্ছে উভয়ের প্রতিসরাঙ্ক প্রায় সমান, প্রায় সমান। সেই জন্য সমান প্রতিসরাঙ্ক হওয়ার জন্য কাঁচদণ্ডটা ডোবালে গ্লিসারিন অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, তারপরে প্রশ্নটা যেটা দিয়েছে দাগ নম্বরটা ভুল দিয়েছে, দেখো তোমাদের এটা 2.8 হবে। তাহলে একই পরিবাহী পদার্থের একটি সরু তার এবং একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভববোধে রাখলে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? তো দেখো 2.8 অ্যান্সার করার জায়গায় তোমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে। 2.8 দৈর্ঘ্যটা সমান, একটা এরকম সরু তার আছে আর একটা এরকম মোটা তার আছে। তাহলে আমরা কি জানি রোধ ইকুয়াল টু আর ইন্টু এখান থেকে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই রো ইন্টু এল আপন এ। আচ্ছা, দেখে বলো তো, যার মোটা, এই যে মোটাটা, এর যে প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধটা, এর ব্যাসার্ধ হচ্ছে বেশি। তাহলে এই যদি প্রস্থের ব্যাসার্ধ আর হয় এবং এর প্রস্থের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে অবশ্যই আমি এখানে আর ড্যাশ নাম দিচ্ছি, তাহলে আর ড্যাশ গ্রেটার দেন আর। এবার আমরা কি জানি, প্রস্থচ্ছেদের যদি ব্যাসার্ধটা আর ভ্যারিসেস 1/r, আর স্কোয়ারের সাথে সমানুপাতিক। তাহলে যে যত মোটা হবে তার রোধটা কি হবে, তত কম হবে, সেখান থেকে কারেন্টটা সহজে যাবে। তাহলে এখান থেকে কার তড়িৎ প্রবাহ বেশি হবে? অবশ্যই মোটাটার। কার তড়িৎ প্রবাহ বেশি হবে? মোটা তারটার। বোঝা যাচ্ছে, মোটা তারটির তড়িৎ প্রবাহ বেশি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাল্যচক্রে প্রবাহমাত্রার দিক পরিবর্তন না করে কিভাবে চাকাটির ঘূর্ণন উল্টে দেওয়া যায়? তো চুম্বকের মেরুদয়ের অবস্থান পরিবর্তন করে। তাহলে এখানে আমি কি বলে দিলাম, চুম্বকের মেরুদয়ের দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে। তার মানে কি, যেটা নর্থ পোল আছে সেটা সাউথ পোল করে দিয়ে, আর যেটা সাউথ পোল আছে সেটা নর্থ পোল করে দিয়ে। বোঝা গেছে? তাহলেই হবে। আচ্ছা, 2.10 বলছে 20 ও বেকারেলের মধ্যে সম্পর্ক কি? তো সঠিক অ্যান্সার হবে 1/20 ইকুয়াল টু 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। 1/20 সমান কি? 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। বোঝা গেছে? আচ্ছা, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস হচ্ছে ভর ত্রুটি। তার উৎস কি? তার উৎস হচ্ছে ভর ত্রুটি। যে পরিমাণ ভরের ত্রুটি ঘটে সেই পরিমাণ ভর কিসে রূপান্তরিত হয়ে যায়? শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, আমাদের ম্যাচিং করতে দিয়েছে। ম্যাচিংয়ের মধ্যে কি বলেছে? একটি অভিজাত মৌল, বড় লোকেদের মৌল হচ্ছে ক্রিপ্টন। তারপরে প্রশ্ন, হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় কি? হিমাটাইট থেকে নিষ্কাশিত আয়রন। ধাতু সংকর কাঁসাতে উপস্থিত থাকে টিন। মুদ্রা ধাতু হচ্ছে এজি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা বলেছে এ ও বি মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 17। 12 17 মানে 2 8 2, আর 17 মানে হচ্ছে 2 8 10 আর 17। তার মানে এ হচ্ছে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিবে মানে এই দুটো ইলেকট্রন যা 17 তাকে গ্রহণ করতে হবে। তার মানে বি কটা লাগবে? বি লাগবে দুটো লাগবে। তাহলে এর সংকেত কত গঠিত যৌগের সংকেত হয়ে যাবে তোমাদের পাতি কোশ্চেন AB2 সংকেত হয়ে যাবে AB2। কেন? এ যে দুটো ইলেকট্রন ছাড়বে সেই দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য বিকে দুটো হতে হবে, তাহলে সঠিক অ্যান্সার হয় AB2। আচ্ছা, 2.13 জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? তো অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় O2। মনে রাখবে দিয়ে অ্যানোডে অক্সিজেন। আচ্ছা, নেক্সট, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রূপান্তরিত হয়? বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তিতে। তো এটা আমি বলে দিচ্ছি, বৈদ্যুতিক শক্তি। এটাও কোশ্চেন বারবার হয়েছে। তো এটা হয়ে যাবে বৈদ্যুতিক শক্তি। এটা হয়ে যাবে বৈদ্যুতিক শক্তি কিসে? বৈদ্যুতিক শক্তি হয়ে যাবে রাসায়নিক শক্তিতে। বৈদ্যুতিক শক্তিটা কিসে চেঞ্জ হয়ে যাবে? বৈদ্যুতিক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, 2.14 যে প্রশ্ন, 2.14 প্রশ্ন কি বলেছে? 2.14 বলেছে অ্যানোড মাঠে উপস্থিত থাকে দুটি ধাতুর নাম হয়ে যাবে প্লাটিনাম হয়ে যাবে AU হয়ে যাবে AG হয়ে যাবে। তিনটের মধ্যে যে কোনো একটা লিখে দেবে। আচ্ছা, উত্তপ্ত সিউ এর ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস যদি আমরা চালনা করি, চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হবে? তো সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কোন গ্যাস উৎপন্ন হবে? নাইট্রোজেন। কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত যৌগটির সংকেত হচ্ছে ইউরিয়া। ব্যবহৃত যৌগটির সংকেত হচ্ছে ইউরিয়া। CONH2 ইউরিয়া। বোঝা গেছে? যে ওষুধটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরিয়া। আচ্ছা, তারপরে প্রশ্ন 2.16 অসওয়াল পদ্ধতির প্রথম ধাপে অ্যামোনিয়া জারিত হয়ে কি উৎপন্ন করে? NO উৎপন্ন করে। অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। বোঝা গেছে?
2.17 সরলতম অ্যালকিন। সরলতম অ্যালকিনের নাম ও সংকেত। অ্যালকিনের নাম লিখতে গেলে অ্যালকিনের সাধারণ সংকেত লিখতে হবে। তো অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। সরলতম অ্যালকিন মানে সি এর এন এর মান কত দিয়ে শুরু? এন এর মান হচ্ছে 2 দিয়ে শুরু, তাহলে C2H4। তো এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন, বা কেউ কেউ এটাকে ইথিলিন বলে। ইথিন বা ইথিলিন, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে? 2.18 ডিনেচার স্পিডের মূল উপাদান কি? তো ডিনেচার স্পিডের মূল উপাদান হচ্ছে ইথাইল অ্যালকোহল, CH3CH2OH, ইথাইল অ্যালকোহল। আচ্ছা, অথবারটা বলছে ইথিলিন অণুতে HCH বন্ধন কোণের মান কত? এটা হয়ে যাবে 120 ডিগ্রি। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ দুটো সেটের সম্পূর্ণ সমাধান। তো আমরা প্রথম থেকে 1 থেকে 400 পেজ পর্যন্ত যতগুলো তোমাদের এবিটিএ ফিজিক্যাল সায়েন্সের সমাধান হয় সমস্ত সমাধান করে দিয়েছি। তো যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিঙ্ক বা ডেসক্রিপশানে যে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে আসো। এবং বাকি আরও যে চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা মাধ্যমিক 2025 জন্য অবশ্যই দেখতে পারো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।